আজকে আমরা কি বলবো সেটা হচ্ছে অণুজীব জগৎ। আজকে আমরা পড়তে চলেছি হচ্ছে অণুজীব জগৎ। তো অণুজীব জগৎ কনসেপ্টটা কোথা থেকে আসলো? যখন আমরা দেখছি যে ধর একটা রুটি তুই রেখে দিলি, কী হলো, রুটিটা আপনি আপ পুষতে শুরু করলো। তো সেটা কী করে হলো? তার উপর যখন ফার্দার স্টাডি করা হলো তখন দেখলো যে তার জন্য দায়ী হচ্ছে কি ছত্রাক। ঠিক আছে? তো এখান থেকে আমরা অণুজীবের সম্পর্কে একটা ধারণা নিতে পারি যে আমরা যে চোখে যেগুলো দেখছি যে জীবজগৎ তাদের সীমাবদ্ধ নয়। যেমন আমাদের চোখে কী দেখছে, বড় বড় গাছ, উদ্ভিদ, ঘাস, তাই না? তারপর খুব ছোট হলে কি পিঁপড়ে, খুব ছোটো পিঁপড়ে, তারপর প্রজাপতি, বিভিন্ন ধরনের পোকা মাকড়, তাছাড়া বড় বড় পশু পাখি যেগুলো আছে, তাছাড়া বড় বড় মাছ, ছোট ছোট মাছও পড়ে। তো যেগুলো যেগুলো আমরা দেখি, তো জীবজগৎ কি তার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা এমনও কিছু জীব আছে যাদের আমরা দেখতে পাই না, সেগুলো এতই ছোট যাদের আমরা খালি চোখে দেখতে পারবো। তার জন্য কি আমাদের স্পেশাল যন্ত্রের প্রয়োজন, তার নাম হচ্ছে অণুবীক্ষণী যন্ত্র। তো এই জায়গাটায় আমরা তো এখান থেকে আমরা যেসব যাদের দেখতে পাই না খালি চোখে, মোটামুটি এতটাই ছোট, তো তাদের নিয়ে যে একটা জগৎ, সেটাই হচ্ছে আমাদের বলতে গেলে অণুজীব জগৎ। তো সেই অণুজীবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবন। এই ইকোসিস্টেমের জন্য যেমন এই বাইরের পশু পাখিও, যেমন বড় বড় পশু পাখিও যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এই অণুজীবটাও খুব গুরুত্বপূর্ণ। তো অণুজীবগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী? এই অণুজীবগুলোর মধ্যে কারা কারা পড়ে? এই অণুজীবের মধ্যে ফার্স্টে পড়া হচ্ছে কি আমাদের ব্যাকটেরিয়া ধরেন, তারপর সেকেন্ড ধর আমাদের ভাইরাস, তারপর হচ্ছে ধর আমাদের আদ্য প্রাণী, প্রোটিস্টা বলে। এরপর হচ্ছে আমাদের ছত্রাককে তো ফাঙ্গি বলে। এরপর হচ্ছে তোর আমাদের শৈবাল বা অ্যালগি। ঠিক আছে? তো অণুজীবের মধ্যে মোটামুটি এরা পড়ে। তো সাইডে ধর একটা উদাহরণ লিখে, তো ব্যাকটেরিয়ার উদাহরণ কি হতে পারবো? তো ব্যাকটেরিয়ার উদাহরণ বল। ল্যাক্টোব্যাসিলাস, গুড। ল্যাক্টোব্যাসিলাস। ভাইরাসের মধ্যে ভাইরাস না, আরে কলেরিও, আরে ভিব্রিও ভিব্রিও কলেরি, কলেরিও। ঠিক আছে? বা আমাদের ডেঙ্গু রোগের ফ্ল্যাভি ভাইরাস। আরেকটা মনে রাখবি ফার্জি ভাইরাস, এটা লিখে ফার্জি ভাইরাস। গুরুত্বপূর্ণ একটা ভাইরাস। আদ্য প্রাণীর মধ্যে স্পেশাল উদাহরণ কি বল? অ্যামিবা। তারপর ছত্রাকের মধ্যে ইস্ট। আর শৈবালের মধ্যে পড়তো ফার্ন, শৈবাল। বা আরেকটা পরে তোর আমাদের ক্লস্ট্রিডিয়াম, ভলবক্স, ক্লস্ট্রিডিয়াম না তো ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স। আর হচ্ছে আমাদের ক্ল্যামাইডোমোনাস। তো আমাদের অণুজীব জগতের মধ্যে মোটামুটি এরাই আছে। ঠিক আছে? এর মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, আদ্য প্রাণী বা প্রোটিস্টা, অ্যামিবার সাথে আরেকটা লিখে নিতে পারিস, ইউগ্লিনা। ইউগ্লিনটা মনে রাখ,
এ কী করে সালোক সংশ্লেষ করতে পারে? ইউগ্লিনা কি আমাদের সালোক সংশ্লেষ করতে পারে? এটা শর্ট কোশ্চেন হিসেবে চলে আসতে পারে। আচ্ছা, তো অণুজীবের কতগুলো বৈশিষ্ট্য আছে, যে এদের কতগুলো বৈশিষ্ট্য আছে। এদের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের তুই খালি চোখে দেখতে পারবি না। এটা দেখার জন্য তোর মোটামুটি কি একটা অণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন, ঠিক আছে? তো ফার্স্ট বৈশিষ্ট্য কি এদের? খালি চোখে দেখা যায়। সেকেন্ড হচ্ছে এরা অনেক মানে দারুণভাবে বংশবিস্তার করতে পারে, ঠিক আছে? আর মোটামুটি এদের বংশবিস্তারের জন্য একটা নির্দিষ্ট টাইপের পরিবেশের প্রয়োজন। যেমন কিছু কিছু আছে যারা একটু বেশি উষ্ণতায় বংশবিস্তার করে, আবার কিছু আছে যারা নর্মাল টেম্পারেচারে বংশবিস্তার করে, আবার কিছু আছে যাদের স্যাঁতস্যাঁতে পরিবেশের দরকার, ঠিক আছে? এরকম কতগুলো কন্ডিশন আছে। এরা নির্দিষ্ট উষ্ণতায় বংশবিস্তার করে, ঠিক আছে, স্যাঁতস্যাঁতে পরিবেশে। এরপর কি আছে? তো আবার অণুজীবগুলোর আরেকটা বৈশিষ্ট্য, সেগুলো কি? সেটা হচ্ছে কিছু কিছু অণুজীব আছে যারা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, যাদের বাঁচার জন্য অক্সিজেন লাগে না, ঠিক আছে, বায়ুর প্রয়োজন হয় না। আবার কিছু কিছু আছে যারা কম অক্সিজেনও বেঁচে থাকতে পারে, আবার কিছু কিছু আছে যাদের মোটামুটি ভালোই অক্সিজেন লাগে, ঠিক আছে? তো বাট অধিকাংশ যে ব্যাকটেরিয়া আছে তাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে অক্সিজেনের প্রয়োজন, ঠিক আছে? আবার কিছু কিছু আছে যারা মানে কম অক্সিজেনেও বেঁচে থাকতে পারে, আবার কেউ কেউ আছে যাদের অক্সিজেন দরকারই পড়ে না। তো এর মধ্যে ফার্স্ট হচ্ছে কি আমাদের বায়োজীবী। তো বেশি অক্সিজেনরা বেশি অক্সিজেন যারা আছে তারা কি করে? তারা সবাত শোষণ করে, ঠিক আছে? তারা সবাত শোষণ করে। বেশি অক্সিজেন প্রয়োজন, তারা কি করে? সবাত শোষণ করে। যাদের বেঁচে থাকার জন্য বেশি অক্সিজেন প্রয়োজন, তারা সবাত শোষণের মাধ্যমে মানে বেঁচে থাকে। তার উদাহরণ হচ্ছে আমাদের ইস্ট, ঠিক আছে? এরপর ধর আমাদের কম অক্সিজেন, কম অক্সিজেনের যারা করে তাদের বলা হয় অবাত শোষণ। তারা অবাত শোষণ করে। তারপর দেখ আবার বলা আছে যে অন্ধকার জায়গায় এরা তাড়াতাড়ি বাড়ে, ঠিক আছে? আবার সূর্যের আলোতে আবার অনেক সময় কি অনেক অণুজীব মারা যায়, ঠিক আছে? আচ্ছা, আবার এরা কি করে? এদের মধ্যে কেউ কেউ পচা গলা বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে, আবার অন্যরা জীব দেহে বাসা বেঁধে জীবের নানা অঙ্গ তরল বা কলাকষ থেকে বেঁচে থাকার খাদ্য সংগ্রহ করে, আবার কেউ নিজে থেকেই খাবার তৈরি করতে পারে, ঠিক আছে? এটা একটা ভালো বৈশিষ্ট্য বলতে গেলে, যে অণুজীবদের এরকমভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। কিছু কিছু অণুজীব আছে, এদের মধ্যে কিছু কিছু আছে যারা নিজেরাই খাবার বানাতে পারে, নিজেরাই খাদ্য উৎপাদন করতে পারে, ঠিক আছে? আবার এদের মধ্যে কিছুরা আছে যারা কি করে? এদের মধ্যে কিছুরা আছে যারা নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে না। তো তারা কি করবে? তারা ধর কিছু প্রাণী আছে যারা মারা গেল, তাদের যে মৃতদেহ আছে সেখান থেকে খাবার সংগ্রহ করবে, ঠিক আছে? তাদের ধর মৃতদেহ, আমাদের যে বডি আছে, আমাদের বডিতে কী কী আছে? প্রোটিন আছে, ফ্যাট আছে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় কার্বোহাইড্রেট আছে।
বুঝতে পেরেছিস? ধর আমাদের যে আমাদের ধর যকৃৎ, ঠিক আছে, এই যকৃতের মধ্যে আমাদের গ্লুকোজ গ্লাইকোজেন রূপে থাকে। তো মানে কি যে শর্করা যেটা আছে, ঠিক আছে, কার্বোহাইড্রেট যেটা আছে সেটা কমপ্লেক্স ফর্মে আছে, সেটা জটিল ফর্মে আছে। আর আমাদের মোস্ট অফ দ্য বডিতে দেখ ফ্যাট, চামড়া, তার সাথে কি প্রোটিন। তো এইসব অণুজীবগুলো কী করে, এই যখন কোনো একটা জীব মারা যায় তখন তাদের সেই বডিতে চলে আসে এবং সেই বডিতে তাদের কিছু এনজাইম ফেলে সেই যে আছে প্রোটিনগুলো আছে ওগুলোকে সরলীকরণ করে নিজেদের পেট ভরে। বুঝতে পেরেছিস? তো কিছু কিছু অণুজীব কী করে, যে মৃতদেহ থেকে খাদ্য সংগ্রহ করে। আবার এদের মধ্যে আবার কিছু কিছু আছে যারা কী করে জীবন্ত দেহে ঢুকে যায়, ঠিক আছে, এদের এদের মৃতদেহ দেখতে হয় না, এরা সজীব দেহতেই, সজীব দেহ থেকে পুষ্টি সংগ্রহ, তাছাড়া জীবনচক্র সাধন, ঠিক আছে। এদের মধ্যে কিছু কিছু আছে যারা সজীব দেহতে ঢুকে যায়। মোস্ট অফ দ্য এরা হচ্ছে উৎপাদক, এরা হচ্ছে আমাদের বিয়োজক, আর এরা হচ্ছে আমাদের পরজীবী টাইপের, ঠিক আছে। তারপর দেখ কী বলেছে, যে অন্য কোনো জীবদেহে বাসা বাঁধে বা অন্য কোনো জীবদেহ থেকে খাদ্য সংগ্রহ করে এমন অণুজীব হলো, যেমন ভাইরাস, কোনো কোনো ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গি, আদ্যপ্রাণী, ঠিক আছে। কিন্তু সব ছত্রাক কিন্তু অণুজীব নয়। আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাছাড়া কী বলছে, শৈবাল ও কয়েক ধরনের অণুজীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। শৈবালগুলো নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তার কেন? কারণ তাদের মধ্যে কী আছে, সালোক সংশ্লেষ করার ক্ষমতা আছে, ঠিক আছে। তারপর দেখ, সাধারণ বেশিরভাগ অণুজীব 25 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাড়াতাড়ি বাড়ে ও বেঁচে থাকে। তবে কিছু অণুজীব -10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো কিছু কিছু, তো বিশেষ কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি বংশবিস্তার করে। বুঝতে পেরেছিস? মানে উচ্চ উষ্ণতায় যারা বংশবিস্তার করে, তো ওর মোটামুটি তাদের থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলা যেতে পারে, ঠিক আছে। তো এখানে মোটামুটি আমাদের অণুজীব জগতের যে বৈশিষ্ট্য, অণুজীবের যে বৈশিষ্ট্য সেটা আমরা বুঝতে পারলাম। তো অণুজীবের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কী কী পেয়েছি যদি সামারাইজ করি, তাহলে এদের মধ্যে এদের আমরা খালি চোখে দেখতে পারবো না অবশ্যই। সেকেন্ড কথা হচ্ছে, এদের মধ্যে কেউ কেউ খুব কম অক্সিজেনের বেঁচে থাকতে পারে, খুব বেশি অক্সিজেন, আবার কিছু কিছু লোকদের অক্সিজেন লাগে না। তারপর কি, তারপর অণুজীবের মধ্যে কেউ কেউ নিজেরাই খাদ্য তৈরি করতে পারে, কেউ মৃতদেহ থেকে খাদ্য সংগ্রহ করে, কেউ সজীব তো দেহতে ঢুকে গিয়ে সে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেখান থেকে খাবার সংগ্রহ করে, বা নিজেদের জীবনচক্র যেটা আছে সেটা সংগ্রহ করে। যেমন যেমন ম্যালেরিয়ার যে বাহক আদ্যপ্রাণী যেটা, সেটা কী করে, তার জীবনচক্র সাধনের জন্য দুটো জীবের প্রয়োজন, একটা মশার দেহ লাগবে, আর মশার দেহ থেকে আবার মানুষের দেহ লাগবে, যেখানটায় সে জনন কার্য সম্পন্ন করবে, তার জীবনচক্র কমপ্লিট করবে, এরকম আছে। আচ্ছা, তারপর কিছু কিছু অণুজীব কি আবার মানে খুব উচ্চ উষ্ণতায় বংশবিস্তার করতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য অণুজীব কী করে 25 থেকে 38 ডিগ্রির মধ্যে কমফোর্টেবল হয়, খুব সহজে বেড়ে যায়। তাছাড়া ভেজা যে ইসে আছে, ভেজা বা স্যাঁতস্যাঁতে পরিবেশ, সেখানটাতেও কি অণুজীব মানে অণুজীবের বংশবিস্তার খুব ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই অণুজীবগুলোকে দেখার কিছু একটা প্রসিজার আছে, ঠিক আছে। ধর এই অণুজীবটাকে যে দেখবো, সেটা তো এমনি খালি চোখে দেখতে পারবো, এমনি তুই চশমা লাগালেও তুই দেখতে পারবি। তো মাইক্রোস্কোপে দেখার জন্য এই অণুজীবগুলোর ওপর কালার করা হয়, ঠিক আছে, কালার কোটিং করা হয়। এর বিশেষ ধরনের রং দেওয়া হয় যাতে করে ওটা আলাদা করে গ্লো করে, আলাদা করে গ্লো করে, তো ওদের মানে স্পট করা যায় ভালো করে, ঠিক আছে। তো এই যে রং দেওয়া, এই যে তুই যে রংটা তুই যে দিবি, যে রংগুলো যে ব্যবহার করবি, সেই রংগুলোকে রংগুলো হচ্ছে আমাদের
হি স্টেইন, ঠিক আছে, সেই রঙগুলোকে স্টেইন বলে। আর এই রং দেওয়ার যে প্রসেস, ঠিক আছে, এই রং দেওয়ার পদ্ধতি সেটা বলে স্টেইনিং। ক্লিয়ার? কি বলো যে অ্যাকচুয়ালি কী করে, তোর কোনো একটা কাছে স্লাইস নেয়, ঠিক আছে, এই স্লাইসের মধ্যে ধর এই পোর্শনের মধ্যে আমাদের অণুজীবটা আছে, ঠিক আছে, তো এর মধ্যে কী করে, বাইরে থেকে কালার অ্যাড করে, ঠিক আছে, বাইরে থেকে কালার অ্যাড করে এক্সেস কালারগুলো এখান দিয়ে বার করে দেয়। তারপর কী করে, এটাকে স্লাইডটাকে নিচে রাখে, তখন এটি কালারিফাই হয়ে গেল। তো কালার করার ফলে কী হবে, যে অণুজীবগুলো আছে সেটা ভালো করে দেখা যাবে। এমনিতে খালি চোখে তো দেখতে একটু অসুবিধা হবে, ঠিক আছে, কোনটা কোনটা বুঝতে পারবি না, কোনটা কোনটা বুঝতে পারলি না, কিন্তু কালার দেওয়ার ফলে কী হবে, ওই অণুজীবগুলোকে ভালো করে দেখা যাবে, ঠিক আছে। তো এই যে প্রসেস এটাকে বলে স্টেইনিং। আর যে কালারটা দেওয়া হলো, সে যাতা কালার দিলে হয় না, একটা অণুজীবে দেখার জন্য বিশেষ বিশেষ কালার আছে। ওই অনুজীবের ছবিটাকে ফেটে ফেটে যায় না, আরও ভালো ফেটে যায় না, ওটা ভালো করে দেখা যায়, ফেটে যায় আরও ভালো করে দেখা যায় ওটা, বুঝতে পেরেছিস, ভালো করে স্পট করা যায়। এই দেখ, যেমন এখানটায় দেখ, এটা কালার করা হয়েছে, এটাও কালারিফাই করা হয়েছে, ঠিক আছে, এটাকেও মোটামুটি কালারিফাই করা হয়েছে, এরকমভাবে দেখা যাবে। দেখতে পাচ্ছিস কী বলতে চাইছি আমি? তাহলে এই যে এইটুকু স্কোপ থাকে ওটাতে খুলে যদি মোবাইল লাগানো হয় তাহলে কি হবে? এই কালার বলতে যে তোর ইসের তোর যেমন তুলি রঙ করে সেরকম কালার না, ঠিক আছে, এটা স্পেসিফিক কেমিক্যাল, এক টাইপের কেমিক্যাল, ঠিক আছে। তো এরপর আমাদের অণুজীব আমরা কী কী দেখলাম, মোটামুটি ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠিক আছে, তার সাথে কী আছে, আদ্যপ্রাণী, ছত্রাক, শৈবাল। তো এর মধ্যে আমাদের ফার্স্ট আসছে কি আমাদের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ফার্স্ট কি আমাদের, তো ব্যাকটেরিয়া হচ্ছে জীবেদের মধ্যে আকারে মোটামুটি সব থেকে ছোট ও কোষের গঠন এদের একদম সিম্পল কোষের গঠন, ঠিক আছে, এটা হচ্ছে সরলতম কোষীয় গঠন, ঠিক আছে। তো সেকেন্ড কি বলছে, এরা নানা রকম হয়, এদের আকার কীরকম হয়, মোটামুটি কমা আকৃতির হয়, ঠিক আছে, তারপর রড পেঁচানো, ঠিক আছে, পেঁচানো স্ক্রু। যদি আমরা আকৃতির ব্যাপারে দেখি, আকৃতির মধ্যে আছে আমাদের ধর গোলাকার, তারপর ধর কমা আকৃতি, তারপর ধর রড শেপ, তারপর হচ্ছে স্প্রিং শেপ, এরকমের বিষয় হয়। তারপর কি বলছে, কোষ প্রাচীর থাকলেও উদ্ভিদ কোষের মতো নয়, ঠিক আছে, তাই বিভিন্ন ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর উপস্থিত, কোষ প্রাচীর কি উপস্থিত। ফোর্থ কি বলছে, যে প্রকৃত নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে পেঁচানো কি থাকে, ডিএনএ থাকে। আমাদের যে ইসে ব্যাকটেরিয়ার ভেতরে আমাদের যে ইসে প্রাণীকোষ ছিল, প্রাণীকোষের এখানটায় একটা নিউক্লিয়াস ছিল না, তো একটা নিউক্লিয়াস ছিল, কিন্তু এর মধ্যে ওটা ওরকম থাকে না, এর মধ্যে এই নিউক্লিয়াসটা না থাকে, জাস্ট একটা ডিএনএ থাকে, বুঝতে পেরেছিস, এর মধ্যে কারো একটা ডিএনএ থাকে, কি আমাদের প্রকৃত নিউক্লিয়াস থাকে না। প্রকৃত নিউক্লিয়াস নেই, পরিবর্তে কি আছে, ডিএনএ। আচ্ছা, আর তারপর কি, এদের মধ্যে কিছু কিছু কোষীয় অঙ্গনও থাকে না, পর্দাযুক্ত কোষীয় অঙ্গনও থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাজমিড, এগুলো থাকে না। মাইটোকন্ড্রিয়া, প্লাজমিড, তারপর কি আমাদের লাইসোজোম নেই, থাকে কি
থাকে হচ্ছে রাইবোজোম, ঠিক আছে? থাকে হচ্ছে আমাদের কি রাইবোজোম। এই ব্যাকটেরিয়াগুলো কি করে? আবার কিছু কিছু ব্যাকটেরিয়াতে প্লাজমিড বলে একটা জিনিস থাকে, ঠিক আছে? প্লাজমিড বলে একটা জিনিস থাকে। সেই প্লাজমিডটা কি করে? তোর এখানে কোনো একটা ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়ার ভেতরে এখানটা একটা ডিএনএ পোর্শন থাকে, ঠিক আছে? বলতে চাস ডিএনএ পোর্শন থাকে। কি হয়, এই প্লাজমিড ভেঙে এই ডিএনএ পোর্শনটা রেপ্লিকেট করে। এই ডিএনএ থেকে একটা ডিএনএ হবে, ডিএনএ থেকে সিমিলার আরেকটা ডিএনএ হয়। তারপর কি হয়, তো এরকম দুটো ডিএনএ হলো, দুটো ডিএনএ থেকে এরকম প্লাজমিড হবে। এই প্লাজমিডটা ভাঙবে, মাঝখান দিক দিয়ে ভাঙবে, পরে এখান দিয়ে এরকম করে দুটো হয়ে যাবে, দুটো আমাদের কী হয়ে যাবে, ব্যাকটেরিয়া হয়ে যাবে, ঠিক আছে? মানে প্রথমে এরকম থাকে, এরকম হয়, এরকমভাবে, ঠিক আছে? তো ব্যাকটেরিয়ার উদাহরণ তো আমরা আগেই জানলাম। কি ব্যাকটেরিয়ার উদাহরণ ফার্স্টে কি ছিল? লিউকোব্যাসিলাস, তাই না? ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস। একটা ছিল ওই স্টেটোমাইসিস নাকি একটা। না না ঠিক আছে? আরে ওই যে মেডিসিন বানানো হয় কি জানি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার পর আসছে কি আমাদের প্রোটোজোয়া, ঠিক আছে? বাদ্য প্রাণী, আদ্য প্রাণীদের বলে প্রোটোজোয়া। প্রোটোজোয়ার মধ্যে ফার্স্টে কি আসছে আমাদের? এই প্রোটোজোয়াগুলো তার মধ্যে কি, যে এদের দেহ জাস্ট এক কোষ, বুঝতে পেরেছিস? এক কোষী প্রাণী এরা। দেহ কি, দেহ হচ্ছে এক কোষী। আর এদের দেহতে কি থাকে, নিউক্লিয়াস থাকে। এদের দেহতে নিউক্লিয়াস থাকে। তো তো এদের দেহের নির্দিষ্ট কোনো আকার নেই, ঠিক আছে? দেহের নির্দিষ্ট আকার নেই, তবে তবে কি, তবে এরা গোলাকার, ডিম্বকার, লম্বাটে থালার মতো দেখায়। তো মাঝে মাঝে এদের গোলাকার, ডিম্বাকার এরকম দেখা যায়। থার্ড কি, থার্ড হচ্ছে এরা তোর কি করে, কোষ বিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করে। তো কোষ বিভাজনের মাধ্যমে যখন বংশ বিস্তার করে, তখন কি হয়, ধর এখানে একটা আদ্য প্রাণী আছে, যেখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? কি হবে, এই নিউক্লিয়াসটা এর ভেতরে এরকমভাবে অসংখ্য এরকম নিউক্লিয়াস গঠিত হবে, ঠিক আছে? হলো, এর মধ্যে অসংখ্য নিউক্লিয়াস গঠিত হবে। তো এই যে আদ্য প্রাণী এই স্টেজেও থাকতে পারে, এই স্টেজেও থাকতে পারে, ঠিক আছে? এই স্টেজেও থাকতে পারে। এই স্টেজের পর কি হবে, এর প্রত্যেকটা থেকে তোর এক একটা করে এরকমভাবে ভাগ হতে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এবং সবকটার ভাগ হবে,
ভাগ হয়ে গিয়ে এখানটায় এরমভাবে অসংখ্য আত্মপ্রাণী এরমভাবে বেরিয়ে চলে আসে। বুঝতে পেরেছিস? মনে হয় একটা স্পোরের মতো, ঠিক আছে? স্পোরটা বাস্ট করবে এরমভাবে মোটামুটি আদ্যপ্রাণীগুলো বেরিয়ে চলে আসবে। তো এদের 4 নম্বর হচ্ছে, ঠিক আছে বুঝলেন? তো এদের মধ্যে একটা ভালো একটা শর্ট কোশ্চেন আছে, যার মধ্যে এটা হচ্ছে আমাদের ধর অ্যামিবা। তো এদের মধ্যে আবার কিছু কিছু আছে যারা চলাফেরা করতে পারে, কিছু আছে চলাফেরা করতে পারে না। তো চলাফেরা করার জন্য কি গমনাঙ্গ লাগবে, গমনাঙ্গ। তো অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে, জানিস সেটা? অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে কি ক্ষণপথ, ঠিক আছে? অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ। তাছাড়া আরও গমনাঙ্গ আছে যেমন সিলিয়া, ফ্ল্যাজেলা। এবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ। আরও তোর গমনাঙ্গ হচ্ছে, আর আমাদের গমনাঙ্গ হচ্ছে তোর কি সিলিয়া, ঠিক আছে? ঠিক আছে, সিলিয়াটা কি? সিলিয়াটা ধর কোনো একটা প্রাণীর মাথার উপর দিয়ে তোর এরকম একটা তোর এরকম টাইপের একটা থাকে, বুঝতে পেরেছিস? এ কি করে, এ চাবুকের মতো। তোর জল আছে, তো জলের কি করবে, এই সাইডে প্রেশার লাগাবে, থাবড়াবে, বুঝতে পেরেছিস? তো এই সাইডে যদি থাবড়ায়, তো এই কি করবে, এই সাইডে যাবে, তারপর আবার এই সাইডে থাবড়াবে, এই সাইডে যাবে। তো এরকম এঁকে বেঁকে এ যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে তো আমাদের সিলিয়া। সেকেন্ড হচ্ছে আমাদের ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা কি, ধর এরকম একটা আদ্যপ্রাণী, এর সাইড দিয়ে এরকম একটা চুলের মতো, তোর মোটামুটি এরকম তোর একটা ইসে থাকে, তোর এরকমভাবে এখান দিয়ে প্রেশার দেয় এই সাইডে যায়, এখান দিয়ে প্রেশার দেয় এই সাইডে যায়, ওপর নিচে এরকমভাবে যাতায়াত করতে পারে। এইটাকে বলা হয় সিলিয়া, আর এইটাকে বলা ফ্ল্যাজেলা, ঠিক আছে? এরা কি গমনাঙ্গ, ঠিক আছে? এরা কি গমনাঙ্গ, এরা নিজেরা কোনো প্রাণী নেই। ঠিক আছে, ক্লিয়ার? তাদের প্রাণীতে কি আছে, আমাদের অ্যামিবা আছে, তাই না? তাছাড়া আরেকটা আছে কি ইউগ্লিনা, ঠিক আছে? ইউগ্লিনা কি করে, সালোক সংশ্লেষ করতে পারে, এরা কি নিজেরাই খাদ্য উৎপন্ন করতে পারে। এরপর হচ্ছে আমাদের ছত্রাক বা ফাঙ্গি। ফাঙ্গির বৈশিষ্ট্যগুলো কি কি? ফাঙ্গির বৈশিষ্ট্য হচ্ছে, এরা দেখ, এরা এককোষী, গোলাকার বা সরু সুতার মতো অংশ দিয়ে তৈরি, ঠিক আছে? ফাঙ্গিগুলোর ছবিটা মোটামুটি এরকম দেখতে। এটা হচ্ছে আমাদের কি ফাঙ্গি, মোটামুটি এরকম দেখতে হয় ফাঙ্গিগুলো। তো দেখ কি বলেছে, যেটা কি এককোষী, কি এরা মোটামুটি ধরো আমাদের উদ্ভিদের ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তো দেখ এদের কি বলছে, এদের সরু সুতোর মতো একটা অংশ দেখা যায় যাদের বলা হাইফি, ঠিক আছে? আর হাইফির বেশিরভাগ ক্ষেত্রে শাখা প্রশাখার ভাগ হয়ে গিয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে মাইসেলিয়াম নামক এক প্রকার গঠন সৃষ্টি করে। তো এদের মধ্যে একটা জিনিস দেখা যায়, সেটা কি হচ্ছে হাইফি। এই হাইফিটা কি করে, আবার হাইফির বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এর শাখা প্রশাখা বেরোয়। এই শাখা প্রশাখা থেকে
কি হয়, নিজেরাই জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে গিয়ে কি করে মাইসেলিয়াম নামক এক প্রকার গঠন সৃষ্টি করে। এখান থেকে কি হয়, মাইসেলিয়াম গঠন সৃষ্টি করে। আমাদের কি দেখা যায়, হাইফি হাইফি দেখা যায় কোথায়, ছত্রাকে। ঠিক আছে, তারপর কি বলেছে, এদের কোষ প্রাচীর, ঠিক আছে, নিউক্লিয়াস ও নানা অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না। মেইন জিনিসটা কি, এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, ক্লোরোপ্লাস্ট নেই। তাই কি করে এরা খাদ্য উৎপন্ন করতে পারে, নিজেরাই খাদ্য তৈরি করতে পারে না, নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে না। ঠিক আছে, একটা ছত্রাকের মধ্যে কি এই ক্লোরোপ্লাস্ট জিনিসটা নেই। তো ক্লোরোপ্লাস্ট নেই তার মানে কি, সালোক সংশ্লেষ করতে পারবে না। আর যেহেতু সালোক সংশ্লেষ করতে পারবে না, তাহলে কি নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে না। তারপরে এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এদের কোষ প্রাচীর কি, কাইটিন নির্মিত। আর নাম্বার হচ্ছে, এরা জলে স্থলে আলোর উপস্থিতি বা অনুপস্থিতি থাকতে পারে। ঠিক আছে, এই জলে স্থলে, ঠিক আছে, যেখানে সেখানে থাকতে পারে। তো ঠিক আছে, তো এদের উদাহরণটা কি, উদাহরণের মধ্যে আছে, ঠিক আছে, তো এদের উদাহরণের মধ্যে আছে পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম নোটেটাম। তারপর আছে মিউকর্ন, ঠিক আছে, পেনিসিলিয়াম নোটেটাম। তো আমাদের ছত্রাক গেছে। তো ছত্রাকের মেইন জিনিসটাই হচ্ছে যে ছত্রাকের ক্লোরোপ্লাস্টটা নেই। ঠিক আছে, ছত্রাকের মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই, উদ্ভিদ হওয়া সত্ত্বেও, এই একটা উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই, হাইফি থাকে, মাইসেলিয়াম গঠন করে। তাছাড়া এদের কি, এদের কোষ প্রাচীর হিসেবে কি কাইটিন নির্মিত। তারপর কি আছে আমাদের শৈবাল। শৈবালের মধ্যে কি আছে, ফার্স্ট কি বলছে শৈবালে, অবশ্যই এর এক কোষী। আর এদের দেহের গঠনটা মোটামুটি একটা তোর ইসের গোলাকার টাইপের, গোলাকার ডিম্বাকার, মোটামুটি একই, তেমন কোনো মানে দেহের গঠন খুব একটা নেই। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন ধর কম আকৃতি, রড আকৃতি আছে, স্প্রিং আকৃতির আছে, তো এগুলোর মধ্যে খুব একটা ভেরিয়েশন নেই। ঠিক আছে, আচ্ছা, তো এদের কোষের কোষ প্রাচীর, নিউক্লিয়াস ও নানান অঙ্গাণু থাকে, তার সাথে কি আছে, ক্লোরোপ্লাস্টও থাকে। এদের মধ্যে কি আছে, ক্লোরোপ্লাস্টও আছে। ক্লোরোপ্লাস্টও কি আছে। সেকেন্ড হচ্ছে যে এরা স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন। ঠিক আছে, এদের বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন। থার্ড নম্বর হচ্ছে কি, এর প্রধানত জলে থাকে। ঠিক আছে, জলে থাকে। এর উদাহরণ কি দেখলাম, ক্লামাইডোমোনাস। ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ হচ্ছে আমাদের ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস ভলভক্স। ঠিক আছে, এটা হচ্ছে শৈবাল।
ক্লামাইডোমোনাস। তারপর আছে কি আমাদের ভাইরাস। তো দেখ ভাইরাসের মধ্যে কি আছে, ভাইরাসের মধ্যে দেখ এদের কোনো রকম কোষীয় গঠন নেই, মানে ভাইরাস একদম আলাদাই জিনিস, বুঝতে পারছো? বুঝতে পারছি। অনেকে ভাইরাসকে জীবী মনে করে না, অনেকে ভাইরাসকে জীবী মনে করে না, ঠিক আছে? ধরো একটা ভাইরাস বাইরে আছে, ঠিক আছে? তো বাইরে থাকার সময়টা কী হবে, মোটামুটি জড় বস্তুর মতো থাকবে। যখনই তোর বডিতে চলে গেল শুরু হয়ে যাবে, একদম গুন্ডামি করা শুরু করে দেবে, বুঝতে পারছিস? মানে বোধ খতরনাক জিনিস। আচ্ছা, তো আমাদের কী বলেছে, দেখ এদের ভাইরাস কথাটির অর্থ হচ্ছে বিষ, ঠিক আছে? এটা একটু মনে রাখিস। আবার কিছু কিছু ভাইরাস এতটাই ছোট যে তাদের মাইক্রোস্কোপও দেখা যায়, সাধারণ অনুবীক্ষণের যন্ত্রে তুই ভাইরাসকে দেখতে পারবি, ঠিক আছে? ওনাটা এতটাই ছোট হয়। তো এদের কোনো রকম কোষীয় গঠন দেখা যায় না। তো এদের কোষীয় আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস কিছুই থাকে না। তার মধ্যে জাস্ট কী থাকে, প্রোটিনের তৈরি ফলকের মধ্যে তোর কী থাকে, ডিএনএ আরএনএ থাকে, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড থাকে। তো প্রোটিনের তৈরি আবরণে কী থাকে, ডিএনএ বা আরএনএ। প্রোটিনের তৈরি আবরণে ডিএনএ আর আরএনএ থাকে, ঠিক আছে? মানে ধর এরকমটা ইসে এটা তো হচ্ছে ডিএনএ। আরএনএ। আচ্ছা, তারপর কি বলছে, এরা সবাই পরজীবী, রোগ সৃষ্টিকারী। কেবলমাত্র পোষক জীবদেহে প্রবেশ করলে এদের জীবনের বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে? কি বললাম যে বাইরে রয়েছে জড়বস্তুর মতো, আর পোষক দেহের বাইরে থাকার সময় এরা জড়বস্তুর মতো আচরণ করে। তো কি বলেছে যে পোষকের ভেতরে, এটা হচ্ছে আমাদের পোষক, বাইরে কি জ্বরের মতো আচরণ করবে, জড়বস্তুর মতো, কিছুই জানে না। যখন এটা ভেতরে ঢুকে যাবে সজীব হয়ে যাবে, সজীব বস্তুর মতো আচরণ করবে, একদম গুন্ডামি করা শুরু করে দেবে জায়গায় জায়গায়। কি বলবো, একদম রোগ সৃষ্টি করবে, পরজীবের মতো থাকবে, বুঝতে পেরেছি? ভাইরাসের এটা হচ্ছে জিনিস। তো ভাইরাসের মধ্যে কী দেখলাম আমরা, ফার্জি ভাইরাস দেখলাম। তো ফার্জি ভাইরাসটা একটু উপকারী ভাইরাস, ঠিক আছে? সেটা কীরকম উপকারী, এটা কী করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ফার্জ বলে একটা ভাইরাস আছে। তো সেকেন্ড সেটা যদি দেখতে, তো ফার্জি বলে একটা ভাইরাস আছে। ফার্জি ভাইরাস কী করে, ফার্জি ভাইরাসটা দেখতে অনেকটা এরকম। ফার্জি ভাইরাসগুলো দেখতে মোটামুটি একটু এরকম, ভেতরে নিউক্লিয়াস থাকে। এরা কি করে, এই ব্যাকটেরিয়ার উপর এরকমভাবে ফার্জি ভাইরাসগুলো এরকমভাবে চলে আসে, ঠিক আছে? এই ফার্জি ভাইরাসটা কী করবে, এখানটায় তোর মোটামুটি ছেদ করে এর যে ডিএনএ আছে সেটাকে ভেতরে ঢুকিয়ে দেবে। ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর এখানে কী করবে, ডিএনএ চলে আসলো, তারপরে এই ডিএনএকে রেপ্লিকেট করবে, ডিএনএ রেপ্লিকেট করে এর ভেতরটা খেয়ে ভেতরে এরকম নিজের মতো এরকম কতগুলো ফার্জি ভাইরাস ঢুকিয়ে দেবে, বংশ বিস্তার করবে, তারপরে ব্যাকটেরিয়া মরে গেল, শেষ। তো আমরা তখন কী কী দেখলাম, আমরা তোর ব্যাকটেরিয়া দেখলাম, ঠিক আছে? তারপর কি দেখলাম, প্রোটোজোয়া দেখলাম, তারপর ছত্রাক, শৈবাল, আর অ্যাট দি এন্ড ভাইরাস, ঠিক আছে? এটা বলার কিছু তেমন কিছু নেই বলার। তো এবার আমাদের হচ্ছে যে এই জীবজগতের সাথে এই পরজীবীগুলো যেগুলো আছে, যে অণুজীবগুলো আছে, তাদের সম্পর্কটা কী। তো মানুষ সহ বিভিন্ন যে জীব বা প্রাণী আছে তাদের কী করে, তাদের রোগ যে সৃষ্টি করার জন্য এই অণুজীবরাই দায়ী, ঠিক আছে? তাদের বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করার জন্য এই অণুজীবগুলো দায়ী। তো আমাদের কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের কি ব্যাকটেরিয়া ঘটিত।
ব্যাকটেরিয়া গঠিত রোগের মধ্যে কি কি পড়ে? তো ফার্স্ট হচ্ছে আমাদের যক্ষা। যক্ষাটা কি? মাইক্রোব্যাকটেরিয়াম। টিউবারকিউলোসিস। তারপর কি কলেরা? কলেরা বলতে কি? ভিব্রিও কলেরা। এটা কি ব্যাকটেরিয়া গঠিত, ঠিক আছে? ভাইরাস না? না, ব্যাকটেরিয়া গঠিত। তারপর হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া তো আমাদের একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, তুমি না জানলেও হবে। তারপর হচ্ছে টাইফয়েড। টাইফয়েডটাও দেখে নিস, ঠিক আছে? টিটেনাস, ঠিক আছে? তারপর ডায়রিয়া, তারপর হচ্ছে টাইফয়েড, ঠিক আছে? তারপর কি আসছে আমাদের? টিটেনাস। তো টিটেনাসের মধ্যে আসছে আমাদের ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই টিটেনাস রোগের জন্য এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি রোগটা ডায়রিয়া। এই টিটেনাস রোগের জন্য এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি যে ব্যাকটেরিয়া আছে সেটা দায়ী, ঠিক আছে? তারপর হুপিং কাশি, ডিপথেরিয়া। ডিপথেরিয়া বলতে কি আমাদের তোর তোর কোনোটা কুকুর বেড়াল তোর আঁচড় মেরে দিল, ঠিক আছে? তো সেখান থেকে আমাদের ডিপথেরিয়া রোগ হতে পারে। তারপর আসছে আমাদের নিউমোনিয়া, ঠিক আছে? তারপর কি? নিউমোনিয়া। তো নিউমোনিয়া রোগের মধ্যে আছে কি আমাদের? ডিপ্লোকাক্কাস। ডিপ্লোকাক্কাস নিউমোনি। ডিপ্লোকাক্কাস নিউমোনি। এরপর হচ্ছে আমাদের কি? ভাইরাস ঘটে। ভাইরাস ঘটিতর মধ্যে ফার্স্ট হচ্ছে কি আমাদের ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। তো সেকেন্ড আসছে কি আমাদের? পক্স। তারপর হচ্ছে মামস। তারপর ধরো আমাদের হচ্ছে পোলিও। তারপর হচ্ছে আমাদের তোর জলাতঙ্ক, ঠিক আছে? জলাতঙ্কের জন্য কে দায়ী? পাগলা। সে তো ঠিক আছে। জলাতঙ্কের জন্য আমাদের র্যাবিস ভাইরাস, ঠিক আছে? র্যাবিস ভাইরাস। তারপর কি? হেপাটাইটিস। হেপাটাইটিস এ বি সি, ও তো হেপাটাইটিস ভাইরাস, ঠিক আছে? তারপর ডেঙ্গু জ্বর। তারপর ডেঙ্গু এর জন্য ফ্ল্যাভি ভাইরাস। তারপর এরপর কে আসছে আমাদের? এইডস। এইডস এর জন্য HIV, ঠিক আছে? এরপর আসছে ধর আমাদের কি?
আদ্য প্রাণী কোথায়? আদ্য প্রাণী কোথায়? এর মধ্যে কে কে আছে? এর মধ্যে আছে ধর আমাদের ম্যালেরিয়া, ম্যালেরিয়াতে কে আছে? প্লাজমোডিয়াম, ভাইরাস। তারপর আমাদের কালাজ্বর, কালাজ্বরের জন্য কে দেয়? কালা জল মাছি। বেলে মাছি বেলেমাছি তো, বেলে মাছি। ওখানে ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে আদ্য প্রাণীর নাম? এটাই ঠিক দেখে নে একবার তো। আছে। দেখ আমাদের আদ্য প্রাণীর মধ্যে কে কে আছে? ম্যালেরিয়া, তারপর কি স্পিলিং সিনকোনা, আর একটা আছে কালাজ্বর। ঠিক আছে, কালাজ্বরটা মনে রাখবি। এর বাহকটা মনে রাখ, বেলেমাছি। বেলেমাছি কি আমাদের বাহক, আর ওপরটার বাহককে অ্যানোফিলিস ইনফেকশন। ঠিক আছে, তারপর যে জিয়ার্ডিয়াসিস, তারপর কি অ্যামিবিয়াসিস, আর মনে রাখ অ্যামিবিয়াসিস, তারপর জিয়ার্ডিয়াসিস। ঠিক আছে, আর এরপর আসছে কি আমাদের, এরপর আসছে আমাদের ছত্রাক। ছত্রাকগুলি তো অনেকটা ইজি, যেমন ধর আমাদের দাঁত, তারপর ধরো আসছে আমাদের হাজা, দাঁত হাজা, চুলকানি, তারপর অ্যালার্জি, বিটেক্স। অ্যালার্জি, আর আমাদের এই ফুড পয়জনিং। ফুড পয়জনিং বা খাদ্য বিষাক্তকরণ, এগুলো আমাদের তোর ইসে ছত্রাকের জন্য হয়। তারপর দেখ এখানে বলছে যে মানুষের দেহে কোন পথ দিয়ে কোন কোন যে অণুজীবগুলো প্রবেশ করে তার একটা তালিকা, যেমন পানীয় জলের মাধ্যমে তার মধ্যে ডায়রিয়ার যে ভাইরাস সেটা হবে, তারপর হাঁচি কাশির মাধ্যমে যক্ষা, খাদ্যের মাধ্যমে অ্যামিবিয়াসিস। ঠিক আছে, এই অ্যামিবিয়াসিসটা কি খাদ্যের মাধ্যমে ছড়ায়, রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের হেপাটাইটিস, বাহকের মাধ্যমে ম্যালেরিয়া, আর অন্যান্যভাবে আমাদের এইডস। ঠিক আছে, এই কটা মনে রাখ। তারপর ধর আমাদের এখানটায় আছে জলের মাধ্যমে, ধর আমাদের জলের মাধ্যমে কারা, কলেরা, ধর টাইফয়েড, তারপর কি আমাদের ডায়রিয়া, তারপর কি বলছে হাঁচি কাশি, হাঁচি কাশির মাধ্যমে কি যক্ষা। ঠিক আছে, তারপর হচ্ছে খাদ্যের মাধ্যমে অ্যামিবিয়াসিস, তারপর রক্তের মাধ্যমে কে, রক্তের মাধ্যমে হচ্ছে আমাদের হেপাটাইটিস, হেপাটাইটিস, এইডস, আর আমাদের যে ইস্যু অন্যান্য হয় সেটা হচ্ছে এইডস। ঠিক আছে, এগুলো মনে রাখ। ঠিক আছে,
তো থাকবে এইটুকু। হ্যাঁ হ্যাঁ আজ আর টানতে পারছি না ওই জন্য শুরু দাও 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 তো এইটুকুই থাক আজকের মতো।